দুর্ঘটনায় স্ত্রী সন্তানের মৃত্যুর পরও এসআইআর শুনানিতে হাজিরা। মর্গে দেহ রেখেই এসআইআর শুনানিতে হাজিরা দিলেন মাদ্রাসার শিক্ষক। মর্মান্তিক ঘটনা মালদার কালিয়াচকের সুজাপুরের মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আনসারিকে শুনানিতে ডাকা হয়। হাজিরা দিতে সপরিবারে টোটোয় করে ইংরেজ বাজারে যাচ্ছিলেন মাদ্রাসার ওই শিক্ষক এবং সেই সময় ইংরেজ বাজার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে টোটো। গুরুতর আহত হন ইয়াসিনের স্ত্রী এবং সন্তান। কি ভাবছেন এই আজকে হেয়ারিংটা যদি না থাকতো এনআরসি যদি আসতাম না তাহলে এই দুর্ঘটনা হতো না। কেন্দ্র সরকার কেন এসআইআর উনি করেছেন। কি এসআইআর এর জন্য এদের প্রাণটা গেল? হ্যাঁ, ওই জন্য আসছিলাম তো, নাহলে আসতাম না। এসআইআর এর নাম করে কত প্রাণ আর কমিশন নিলে তারা ঠান্ডা হবে, এই প্রশ্নটা আমরা জানতে চাই। এসআইআর এর হেয়ারিং এর নাম করে সুজাপুরের বাসিন্দা তিনি যাচ্ছিলেন হেয়ারিং করতে, সেখানে তার স্ত্রী সমেত তার সন্তান সহ তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং তার স্ত্রী এবং সন্তান মারা যায়। আমরা অত্যন্ত গভীর শোক প্রকাশ করছি এই ঘটনার জন্য এবং আমরা ধিক্কার জানাই, ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং এইভাবে বাংলায় ক্ষমতা দখল বিজেপির পক্ষে অসম্ভব। বাংলার মানুষ আগামী দিন কিন্তু এর যোগ্য জবাব দেবে। এখন তৃণমূলের নেতাদের কাজ হয়েছে সব গোনা। তাদের মনের ইচ্ছা যে অনেক মানুষ যাতে পশ্চিমবঙ্গে মারা যায়, তাহলে সেইগুলোকে এসআইআর নাম দিয়ে তারা চালাতে পারে এবং মানুষকে বোঝাতে পারে যে এসআইআর করে মানুষগুলো মারা যাচ্ছে এবং এসআইআর প্রক্রিয়াটা যাতে বন্ধ হয়। এইভাবে তারা এসআইআর যে বিরোধিতা করছেন এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং মানুষের কাছে এটাও স্পষ্ট হয়ে গেছে তারা একটা সঠিক ভোটার লিস্ট তৈরি করতে দিতে চাইছেন না, কারণ পশ্চিমবঙ্গে সঠিক ভোটার লিস্ট তৈরি হলে তৃণমূল আর ক্ষমতায় থাকবে। দুর্ঘটনায় স্ত্রী সন্তানের মৃত্যুর পরও এসআইআর শুনানিতে হাজিরা। কথা বলবো প্রথমে সেই সোমক লাহিড়ী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সোমক, মর্মান্তিক ঘটনা, এসআইআর শুনানিতে হাজিরা দিতে আসছিলেন, সেই সময় আসার পথে দুর্ঘটনায় স্ত্রী সন্তানকে হারিয়েছেন ওই ব্যক্তি এবং তারপরেও শুনানিতে উপস্থিত হলেন। দেখো, মালদার গাজলের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আনসারি, তিনি পেশায় স্কুল শিক্ষক এবং তিনি সুজাপুরে স্থানীয় মাদ্রাসাতে তিনি শিক্ষকতার চাকরি করেন এবং সুজাপুরেই থাকতেন, কালিয়াচকের সুজাপুরে। তাকে নোটিশ করা হয় এবং সেক্ষেত্রে তার বাবার নামের ক্ষেত্রে গরমিল হয়েছিল আর সেই কারণেই তাকে নোটিশ করা হয় এবং সেই জন্যই তিনি তার পরিবারকে নিয়ে আসছিলেন মালদার ইংরেজ বাজার শহরে গাজল যাওয়ার উদ্দেশ্যে এবং সেখানেই পথ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে যায় তার স্ত্রী এবং তার ছেলে। এই অবস্থায় তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এই পরিস্থিতিতে দেখা যায় তিনি আবার মালদার গাজলের ব্লক অফিসে, বিডিও অফিসে তিনি সেখানে গিয়ে এসআইআর কেন্দ্রে গিয়ে হাজিরা দেন এবং এই ঘটনায় এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসছে, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অমৃতা, ধন্যবাদ সোমক। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন যাদবপুরের সাধারণ মানুষ? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। অতীতে যা ঘটে তা অতীতেই মুছে যায় না, তা আবার আবর্তিত হতে থাকে। যদি সহজ করে বলা যায় তাহলে বলতে হয় ইতিহাস আবর্তিত হয়। এটা কার্ল মার্কস বলেছিলেন। এই দেখুন, কার্ল মার্কসের কথা বললাম বলে আমার মার্কশিট আবার কালো দাগিয়ে দেবেন না কিন্তু। আসলে পরিস্থিতি এখন এমন হয়েছে কোনো কিছু নিছক কোড করতেই ভয় লাগে। ইতিহাসে প্রথম যা ঘটে তা হলো ট্র্যাজেডি, আর সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে প্রহসন। আমরা জেনে নিই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষের মনের মধ্যে কি কাজ করছে। আমি নিজেই লক্ষ্মীর ভান্ডার পাই। আপনাদের যাদবপুর বিধানসভা এলাকার যিনি বিধায়ক, তার দেখা পান? দেখলে মনে হয় না যে উনি খুবই ভালো হচ্ছে। সুযোগ সুবিধা কিছু সাধারণ মানুষ পাচ্ছে না। নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য? পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে? কর্মসংস্থান নেই, কোনো নিরাপত্তা এই শাসক দল থেকে নেই। বৃষ্টি হলে তো বলার কথাই নেই। দুর্নীতিটা আরো বেশি মারাত্মক পরিমাণে ছেয়ে গেছে। আমাদের কাছে সবার আগে দেশের সম্পদ। এখানকার যারা রাজনৈতিক নেতা নেত্রী আছেন তাদের কথাগুলো কিন্তু আমরা আমাদের নোটবুকে তুলে রাখবো। আমরা আগেও যেমন ভবিষ্যতেও এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ। আমাদের সরকার আসলে অবশ্যই মানবিকভাবে প্রত্যেকটা বিষয়ই খতিয়ে দেখবে। ওরা চেষ্টা করছে ওদের মতন প্রচার করতে,
আমরা চেষ্টা করছি আমাদের মতন প্রচার করতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে প্রায়শই ছাত্র আন্দোলন, ছাত্রদের প্রতিবাদ, বিভিন্ন বিষয় নিয়ে সেই প্রতিবাদ চলে এবং কখনো কখনো সেই প্রতিবাদ এবং প্রতিবাদের আঁচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। মানুষের মনে প্রতিবাদের সুর ভয়ঙ্কর। যারা মনে করেছিল যে একটা পরিবর্তন হয়ে গেলে বুঝি কি লাভ হবে, তারা বুঝেছে পরিবর্তনে কি সর্বনাশ হচ্ছে। তৃণমূল সেখানে কখনো আছে, কখনো নেই, কখনো তারা কম্প্রোমাইজ করে চলে। সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এখানে চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তথাকথিত উগ্রবাম এবং বাম তারা আর কাউকে ঢুকতেই দেবে না। সূত্রের খবর, এসআইআর খসড়া তালিকায় যাদবপুর থেকে বাদ গেছে 54,184 জনের নাম। এসআইআর শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও, আর সেই নিয়ে ভোটের আগে যাদবপুর সরগরম। ভোটের দিন দুপুরবেলা 1টা-1:30টার পরে এই যে ভূতের নৃত্য হয় ভোটার লিস্টের, এটা নির্ভুল ভোটার তালিকা নয়। এই নামগুলো বাদ যাওয়া উচিত। ভোটার লিস্টে যদি মৃত ভোটারের নাম থেকে থাকে তার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল। সুজনবাবু যখন 2016-তে জিতেছিলেন তখন যাদবপুরে কি ছিল? এই সুজনবাবু এই 2021-এ প্রায় 40,000 ভোটে হেরেছেন, তখন তো তিনি বলেননি। এখানে বামফ্রন্টকে পিছনে রেখে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং আমাদের থেকে তৃণমূলের ব্যবধান মাত্র 17,500 ভোটের। এই এসআইআর প্রক্রিয়াতে তুমুল তর্ক বিতর্ক চলেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। ইচ্ছাকৃতভাবে মানুষকে হেনস্থা করে ভোটার লিস্ট থেকে বাদ দেবার যে চেষ্টা নির্বাচন কমিশন করছে বকালমে বিজেপি, সেটা বিপজ্জনক। ফলস ভোটটা বন্ধ হলো, সুতরাং আমাদের জয়ের পথ এখানে একেবারে সুগম। আমরাও তো চাই যে ভোটের লিস্টটা সেটা সুচারুভাবে হওয়া দরকার। 2024 সালে সমীক্ষা বলছে পর্যটন থেকে ভারতবর্ষে ব্যবসা হয়েছে প্রায় $22 মিলিয়ন। শুধুমাত্র বিদেশি পর্যটক নয়, দেশের মধ্যে মানুষ ঘুরে বেরিয়েছেন প্রচুর। শুধু কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর নয়, ইউপি এবং তামিলনাড়ুতেও মানুষজন ঘুরতে গিয়েছে। এই সমস্ত কিছু দেখে শুনে মন ভালো হলেও নিজের রাজ্যের জন্য মনটা খারাপ হয়ে যায়। অথচ আমাদের রাজ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, ইতিহাস থেকে পাহাড়, জঙ্গল, সমস্ত কিছু। এমনকি কেরলের ব্যাক ওয়াটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সুন্দরবনের খাঁড়িও আছে, সমুদ্রও আছে। নেই শুধু ইচ্ছে। না ছিল সিপিএম আমলে, না আছে এখন। আমি আপনার প্রশ্নটাকে অস্বীকার করবো না, আরো তুলে আনার স্কোপ ছিল। যদিও সুন্দরবনটা ম্যাপে এসছে, পাহাড়টা খুব ভালোভাবে ম্যাপে এসছে, কিন্তু আরো অনেক আসার মতো সুযোগ ছিল। ভারতবর্ষেও ট্যুরিজমের অপার পোটেনশিয়াল আছে। বাংলা পথ দেখিয়েছে ভারতবর্ষ। আমরাই প্রথমে ট্যুরিজমকে ইন্ডাস্ট্রির দরজা দিয়েছি। আজকে বাংলার প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে শ্রীমতী মমতা ব্যানার্জির সরকার হোমস্টের ব্যবস্থা করেছে। কিভাবে? মুখে নয়, তাদেরকে টাকা দিয়েছে। আপনি উত্তরবঙ্গে যান, সমস্ত রোজ রোজ নতুন নতুন ট্যুরিস্ট স্পটের আবিষ্কার হচ্ছে। সুন্দরবন 10 বছর যেখানে ছিল সেখানেই পড়ে আছে। পুরুলিয়া যেখানে ছিল সেখানে পড়ে আছে। ধরুন বকখালি, সেখানে আরো অনেক কিছু করা যেতে পারে। ভারতবর্ষে যে আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি, তার সঙ্গে যোগাযোগ করা এবং আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, তারাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমান তাল মিলিয়ে এটাকে যদি বাইরে প্রমোট করার চেষ্টা করেন, আমার মনে হয় যে ট্যুরিজম ক্ষেত্রটা আরো বেশি উন্নতির সম্ভাবনা আছে, এটুকু বলতে পারি। সামনে নির্বাচন আসছে, কেন্দ্রীয় যে বাজেট সেখানে জিএসটি কমেছে, কোনো সুবিধা হয়েছে? কেন্দ্রীয় সরকার যখন এইগুলো জিএসটিকে কমাবার একটা পরিকল্পনা নেয়, তার আগে এই পুঁজিপতি এবং কিছু ব্যবসায়ীকে এই খবরটা তাদের কাছে আগেই পৌঁছে যায়। তারা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে একটু দরটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে জিএসটিটা কমলে পড়ে সাধারণ মানুষ কোনো তার এফেক্ট পায় না। নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য? কাজের সূত্রে ধরো কলকাতায় থাকি, তো সকালকার কোনো ব্যাপার না, রাতে করেও আসছি, অনেক মেয়েও তো দেখছি রাতে করে, কোনো অসুবিধা নেই। যাদবপুর এলাকায় পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে বা কোনো সমস্যা আছে? আগে সেই আয়রন মার্কা জল, এখন সেই গার্ডেন রিচ জলের পর থেকে ফাটাফাটি জল। এখন জলের যে জল আগে কি হতো, আগে হট করে জল শেষ হয়ে যেত, এখন সেই সমস্যাটাও নেই। ইল্লিগাল বাড়ি হয়ে যাচ্ছে, 2 তলা হওয়ার জায়গায় সেখানে 3 তলা 4 তলা করে হয়ে যাচ্ছে। জল কমে যাচ্ছে, জল মানুষ পাচ্ছে না, আর জল কিনে খেতে হচ্ছে। জনগণের বার্তা যাবে কত দূর, নির্বাচনের আগে ভাবছে যাদবপুর। আজকে আমার সফর এখানেই শেষ করলাম। গণতন্ত্রের বিকল্প একমাত্র গণতন্ত্রই। গণতন্ত্রে প্রশ্ন করা অধিকার নয়, কর্তব্যও বটে। আজ এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমি আমার কর্তব্য করলাম। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।